শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। একসময় রাজধানীর ত্রাস, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়া থেকে গ্রেফতার, অস্ত্র উদ্ধার। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় চালানো হয় অভিযান। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও অচল সচিবালয়, একদিনের জন্য কর্মসূচি স্থগিত, আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আমি অফিসে আসবো, এসে দেখি যে আমার চাকরি নাই, চাকরি শেষ। এটা কি সম্ভব? বিনা শোক হচ্ছে চাকরিচ্যুত করতে পারবে, এটা তো হইতে পারে না। এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ। সুবিচার মিলেছে, মন্তব্য জামায়াত আমিরের। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নেই, বিনা শর্তে নামছে। এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন হবে। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। মৌলিক সংস্কারের আগে ভোট নয়, বলছে এনসিপি। নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হতে দেয়া হবে না, মন্তব্য সার্জিসের। রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে মানি এক্সচেঞ্জের ৩৫ লাখ টাকা ছিনতাই। সাম্য হত্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মাদক কারবারিরা জড়িত, বলছে পুলিশ। সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। ৫ জুন পবিত্র হজ, পরদিন উদযাপিত হবে ঈদ। কাল বাংলাদেশে বসবে চাঁদ দেখা কমিটি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শেষ। দেশের বাইরেও ছিল ব্যাপক চাহিদা। কালোবাজারি ঠেকাতে খেলার দিন স্টেডিয়ামে থাকবে ভ্রাম্যমাণ আদালত। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ঢাকার অপরাধ জগতের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সেনাপ্রধানের নির্দেশনা এবং দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় সুব্রত বাইনকে গ্রেফতার করা হয়। আর দীর্ঘদিন ধরেই পলাতক সুব্রত বাইনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ নানা অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোররাত কুষ্টিয়া জেলার কালীশঙ্করপুর এলাকায় 3 ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান সেনাবাহিনীর। 3 ঘণ্টার দীর্ঘ অভিযানে গ্রেফতার হয়েছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফ। বিকেলে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 53 রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন। চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে হত্যা, চাঁদাবাজি ও নাশকতা চালিয়ে আসছিল। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ ছিল 7 স্টার গ্রুপের অন্যতম নেতা। তাদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। ভোর 5টা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। অভিযান শুরুর আগ থেকেই কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন স্থানে নজরদারি ছিল সেনাবাহিনীর। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট, গোপন তথ্য সংগ্রহকারী দল ও স্পেশাল ফোর্স সদস্যরা। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়। অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় এবং সহায়তা প্রদান করেছে সেনা সদর, সামরিক অপারেশন পরিদপ্তর, 55 পদাতিক ডিভিশন,
14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, 71 মেকানাইজড ব্রিগেড। ঢাকায় একাধিক হত্যাকাণ্ড সহ সুব্রত বাইনের বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে। 90 দশকে আগারগাঁয়ের জাসদ ছাত্রনেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে অপরাধ জগতে পা দেয় সুব্রত বাইন। 2003 সালে পুলিশের নজরে এসে সে ভারত পালিয়ে যায়। 2009 সালে নেপালে ফের গ্রেফতার হয়। তবে 2012 সালে 77 ফুট সুড়ঙ্গ কেটে পালিয়ে যায় কারাগার থেকে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গডফাদার খ্যাত ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এই সন্ত্রাসীকে নিয়ে যমুনা টেলিভিশন সংবাদ প্রচার করেছিল। মঙ্গলবার বিকেলে আদাবর থানাধীন বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনীর 46 ব্রিগেডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এক্সেল বাবুর ছত্রছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্যাং পরিচালিত হয়ে আসছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হয়ে সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেফতার করে এবং এই এক্সেল বাবুর বিরুদ্ধে 4টি হত্যা মামলা সহ অস্ত্র চাঁদাবাজির বেশ কয়েকটি মামলা রয়েছে। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবে তিনি পরিচিত। সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের চলমান আন্দোলন বুধবার একদিনের জন্য স্থগিত করা হয়েছে। আর এদিন আইনটি বাতিলে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে সরকার গঠিত 7 সচিবের কমিটি। তবে জারি করা অধ্যাদেশ বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনে দিনভর সচিবালয় অচল ছিল। এদিন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীদের। একদিকে সচিবালয়ের ভেতরে কর্মচারীদের আন্দোলন, অন্যদিকে তাদের প্রতিহতে বাইরে জুলাই মন্ত্র ও জুলাই বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে 2 সংগঠনের অবস্থান। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী, সোয়াট সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যেই সকাল 10:30টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। একে একে তাদের সাথে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে আসা কর্মচারীরাও। অবিলম্বে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবি তাদের। আমরা আশঙ্কা করছি এই আইনের মাধ্যমে নিচের দিকে কর্মচারীদের এই আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমি অফিসে আসবো, এসে দেখি যে আমার চাকরি নাই, চাকরি শেষ। এটা কি সম্ভব? আমরা চাই এই দাবিটাকে সংশোধন করে সংশোধনের পূর্বের যেটা সেটা বহাল রাখা। দুপুর 1:30টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। এতে অনেকটাই স্থবির হয়ে পড়ে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম। এই আইনে বিনা নোটিশে, বিনা শোকছে চাকরিচ্যুত করতে পারবে, এটা তো হইতে পারে না। এটা তো কোনো সভ্য জাতির হাতে কোনো আইন হতে পারে না। এই আইন প্রবর্তনের ফলে সরকারের কি এত লাভ হয়েছে আর না করলে কি এত ক্ষতি হতো, সে বিষয়টা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্ন রাখতে চাই। উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুপুর 1:30টা পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সাংবাদিকদেরও। কর্মসূচি চলাকালে আলোচনার জন্য ডাকা হয় কর্মচারীদের। ভূমি সচিবের নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের 7 সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। সিদ্ধান্ত হয়, আলোচনায় উঠে আসা বার্তা বুধবার জানানো হবে মন্ত্রিপরিষদ সচিবকে। সে কারণে বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানান আন্দোলনকারীরা। আলোচনা করে ওনারা কি বললেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। এই আমাদের আজকে সিদ্ধান্ত। রোববার রাতে সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। এতে ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা সহ কাউকে উস্কানি ও বাধা দিলে শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান যুক্ত করা হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ সকালে এই রায় ঘোষণা করেন।
আদালত পর্যবেক্ষণে বলেছেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটের ইনজাস্টিসের অবসান হয়েছে বলেও মন্তব্য করেছেন আজহারের আইনজীবী। আর ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন, এই রায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে সহায়ক হবে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত বিএনপির ৬ নেতার ফাঁসি কার্যকর হয়েছে আগেই। জামায়াত নেতা এটিএম আজহারও মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন প্রায় ১৩ বছর ধরে। জুলাই গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে এই মামলার আগের বিচার কার্যক্রম। মঙ্গলবার এটিএম আজহারের আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ এই জামায়াত নেতাকে খালাস দেন মৃত্যুদণ্ড থেকে। আপিল বিভাগের ৭ বিচারপতির সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করেই আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আগের আপিল বিভাগ। বিচারের নামে হয়েছিল অবিচার। আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় যে সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সরকার, তার অবসান ঘটল। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। সে তার ছেলের নাম বলতে পারে না, মেয়ের নাম বলতে পারে না, ওয়াইফের নাম বলতে পারে না, কিন্তু সে ঠিকই এটিএম আজহারুল ইসলামের নাম বলতে পারে। এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল, সবই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা হলো। এই রায়ের বিরোধিতা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও। একজন প্রসিকিউটর বলেছেন, আজহারের খালাসের রায়ে জুলাই আগস্ট গণহত্যার বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বিচার। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে, সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এটিএম আজহারকে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর সুবিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে নামছে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় হতাশ বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ২৪ মে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সরকারের মতামতে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে দ্রুত রোডম্যাপ না দিলে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। প্রধান উপদেষ্টার আহ্বানে গেল ২৪ মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় দলটির নেতারা। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে নির্বাচনের রোড ম্যাপ বিষয়ে কিছুই জানানো হয়নি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নির্বাচনী রোড ম্যাপ না থাকায় হতাশ বিএনপি। নেতারা বলেন, নির্বাচনের রোড ম্যাপেই এই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। খন্দকার মোশাররফ জানান, বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। তবে সরকারের বয়ানে যে পরাজিত শক্তির ইন্ধন বিদেশি আগ্রাসন বন্ধে কথা বলা হয়েছে, তার জন্য নির্বাচিত সরকার দরকার। প্রতিনিধি দল আমরা বলতে চাই, যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নাই।
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব দেওয়ার দাবিও জানায় স্থায়ী কমিটি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যাদের ভয়, জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা তো গণতন্ত্র, এর বাইরে কোনো আনসার নাই। সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলেও মন্তব্য বিএনপি নেতাদের। সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মৌলিক সংস্কারের আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে এনসিপি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেছেন। এদিকে দিনাজপুরে এক পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার সমন্বয়ক কমিটির আয়োজনে গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ অনেকেই। এ সময় এনসিপি নেতারা রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিতের দাবি জানান। বলেন, মৌলিক সংস্কারের আগে নির্বাচন হতে পারে না। হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে তাদেরকে ধাবিত করেছিল। এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা। গণ অভ্যুত্থানের এখনো 10 মাসও পূর্ণ হয় নাই, তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসাবে তারা বানিয়েছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে বলবো, সময় আছে, ভালো হন, সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না। শেখ হাসিনার সময়ে বিরোধী মতের নেতারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এটিএম আজহারের মুক্তির মাধ্যমে একজন মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে দিনাজপুরের খোড়াঘাটে দলীয় পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেওয়া হবে না। অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব, আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। আগামী নির্বাচনে নির্দিষ্ট কোনো মার্কা দেখে নয়, ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চাইলে আগামীকালই জাতীয় নির্বাচন সম্ভব। সংস্কার, বিচার কিংবা সুবিধাজনক পরিবেশ কোনো বাধা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরাও দ্রুত ভোট আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন তাদের বক্তব্যে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা। আহত এবং নিহত পরিবার যারা আছে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। সেমিনারে বক্তারা ভবিষ্যতের বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। উঠে আসে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও নির্বাচন সহ বিভিন্ন ইস্যু। ডেমোক্রেসি কাজ করে সবসময় চাপের উপরে, সন্দেহের উপরে, ক্রমাগত সমালোচনার উপরে। অসাধারণভাবে একটা সংবিধান লিখে ফেললে, অসাধারণভাবে একটা আইন লিখে ফেললে সব ঠিক হয়ে যাবে। ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও, জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কার তো মানুষ চাইছে। তাহলে তোমরা ভোটে দাঁড়াও, যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো। ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা। সুনির্দিষ্টভাবে আমাদেরকে একটা মাস জানান, কারণ বাংলাদেশের গত 16 বছরের অভিজ্ঞতায় আমরা ভোট এবং নির্বাচন নিয়ে এখন একটা অনিশ্চিত একটা গন্তব্যের
আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেটা দেশবাসীকে নতুন করে আতঙ্কিত করছে। বক্তারা দ্রুত নির্বাচন আয়োজনের উপর গুরুত্ব দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, সংস্কার, বিচার কিংবা সুবিধাজনক পরিবেশ কোনো বাধা নয়, চাইলে কালই নির্বাচন সম্ভব। আগামীকালও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যারা বলছেন যে এটা না করলে, ওটা না করলে, সেটা না করলে সুষ্ঠু নির্বাচন হবে, আমি সে কথা বিশ্বাস করি। আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব। দুনিয়া কিন্তু এভাবে চলে। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি। সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় আর সেখানে যদি আপনি হারেন, সেই কথা চিন্তা করে আপনি এখন নির্বাচন না সংস্কার, নির্বাচন না ন্যায় বিচার, এসব কথা তো বলতে পারেন না। বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারি প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়াটাই এখন সকল দেশপ্রেমিক মানুষের এবং বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্টেবিলিটি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত জরুরি। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই অগ্রগামী হয়ে দায়িত্ব নেবে বলে আশা ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা। এবং ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে দিনে দুপুরে গুলি ছুড়ে বিদেশি কারেন্সি সহ মোট ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানার দুলাভাই জাহিদুল হক আহত হন। এই ঘটনায় একটি ভিডিও ফুটেজ যমুনা টেলিভিশনের হাতেও এসেছে। পুলিশ বলছে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল 9:30টার ঘটনা। দিনে দুপুরে রাজধানীর মিরপুর 10 নম্বরে স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতিন রোডে হানা দেয় ছিনতাইকারীরা। প্রথমে ছুরিকাঘাত ও পরে গুলি ছুড়ে ব্যবসায়ীর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানার দুলাভাই জাহিদুল হক। মানি এক্সচেঞ্জ ব্যবসার বিদেশি কারেন্সি সহ মোট 35 লাখ টাকা নিয়ে বাসা থেকে অফিসে যাচ্ছিলেন রাসেল ও জাহিদুল। পালাপালি করতেছি, তখন 1 মিনিটে কম না, 5 মিনিট আগে পালাপালি হয়েছে। ওরা 6 জন, আমি একা ব্যাগটা ছাড়িনি। আমি ভাতের বাড়ি ফালাই দিছি, স্যান্ডেল ফালাই দিছি, ব্যাগ ছাড়িনি। পরে যখন 2 জনে হাত পাইলে ধরে ব্যাগটা নিয়ে নিল, পরে ব্যাগ নিয়ে যখন হোন্ডা তুললো, তখন আমি বললাম, ভাই আমাদের ব্যবসা টেহা নিয়ে যাইতেছে, ব্যাগের মধ্যে টেহা আছে ভাই, টেহা আছে। তখন 2 জনে বললো যে ভাই ব্যাগটা ধরেন। একজনে বললো আপনার মতন জোয়ান। আমি বললাম, তাহলে জোয়ান ছেলে তো 2 একজন থাকতে পারে। হুট করে এসে আমি সামনে তাকাই দিয়ে দুলাভাইয়ের ব্যাগ টান দিচ্ছে। আমার একজন ঠেকাইছে, ঠেকানোর পরে দুলাভাই একজন টাইনে নিয়ে গেছে, পিছনে উনি চলে গেছে। তারপরে দুলাভাই ব্যাগ ছাড়ে দেন। যখন অস্ত্র দেখছি ব্যাগ ছাড়েন, ব্যাগ ছাড়ে দিয়েছে। দেওয়ার পরে দুলাভাই কী করছে, ওরা যখন গাড়িতে উঠতেছে, যাওয়ার পরে দুলাভাই আবার যে ব্যাগ ধরতে গেছে, তখন ওরা ফায়ার করছে। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ জানান, গলির ভেতর থেকেই ভিকটিমদের পিছু নিয়েছিল ছিনতাইকারীরা। ওখান থেকে ধরছে, ধরতে এখানে নিয়ে আসছে। এখান থেকে যে চাপড়াচাপড়ি করার পরে ব্যাগ ছাড়ে নাই, তারপর গুলি করে ওনার ব্যাগে চলে গেছে। গুলির আওয়াজ পাইছি, ওলে যে সবাই গেছে, দেখি মানুষ এভাবে বিল লেগে গেছে। মারতে মারতে মাথা লিয়েছে, পরে ব্যাগ দেনে, পরে গুলি করে 2টা গাড়ি, একটা গাড়ি দিকে একটা গাড়ি দিকে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন তারা। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথা রেখে কাজ করতেছি, কারা এই ঘটনা ঘটাতে পারে। একজনকে জিজ্ঞাসা করতেছি, নাম লিটন হলাদার। আমরা তার গতিবিধি আমাদের সন্দেহজনক হয়েছে বলেই আমরা তাকে জিজ্ঞাসা করতেছি। প্রতিনিয়ত এমন গোলাগুলি, ছিনতাই আর খুনোখুনির ঘটনায় উদ্বিগ্ন রাজধানীবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারিরা ঢাবি ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করে। ঘটনার রাতে শাম্য মাদক কারবারিদের অস্ত্র দেখে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে একদল মাদক সন্ত্রাসী। এই হত্যার সাথে সরাসরি জড়িত 11 জনকে গ্রেফতার করে পুলিশ এই তথ্য জানায়। মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে শাম্য হত্যা ইস্যুতে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার কথা বলেছেন। গত 13 মে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্যর মরদেহ পাওয়া যায় সোহরাওয়ার্দী উদ্যানে। সে রাতেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও 8 জন আটক হয় ডিবি পুলিশের অভিযানে। 2 আসামি আদালতে 164 ধারায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্য হত্যার ঘটনাকে রহস্যজনক এবং সত্য উদ্ঘাটনের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকব। মঙ্গলবার ডিএমপি কমিশনার সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে লিখিত বক্তব্য দেন, যদিও তার বক্তব্যে কেন এই হত্যাকাণ্ড তার কিছুই ছিল না। মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। হত্যার মোটিভ সম্পর্কে ডিবির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম জানান, উদ্যানে মাদক কারবারি চক্রের হাতে খুন হন সাম্য। মাদক সেবীরা ট্রেজার গান অস্ত্রটি নিয়ে ঘোরাঘুরি করছিল। সাম্য সেটি দেখে ফেলায় তার সাথে ধস্তাধস্তি হয়। ষড়যন্ত্রের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গানটা দেখে এই সাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা হয়। তবে এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছে স্বজনরা। আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছে তার সাথে পুলিশের বক্তব্যের মিল নেই বলছেন সাম্যের বড় ভাই আমিরুল ইসলাম সাগর। মাদক ব্যবসায়ীরা কখনো মারামারি করে না, তা দৌড়ে পলায় যায়, এটা আমরা বারবার দেখে আসছি আর কি। এবং এখানে এই যে আজকে যুগান্তর বা অন্যান্য পত্রিকা যেটা লিখেছে, ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের কাছে যা স্বীকারোক্তি দিয়েছে তার সাথেও কতগুলো মিলছে না আর কি। সোমবার সাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জানতে চাইলে তিনি রাজি হননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, বিদেশে থাকা সম্পদ জব্দে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্বল কিছু ব্যাংক একীভূত করা হতে পারে বলেও জানিয়েছেন গভর্নর। পতিত শেখ হাসিনা সরকারের আমলে ঋণের নামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার করা হয়েছে বিদেশে। এর পরিমাণ 18 থেকে 20 বিলিয়ন ডলার হতে পারে। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য বেশ কয়েকটি সংস্থা একসাথে কাজ করছে। তবে এক্ষেত্রে কিছু আমলাতান্ত্রিক জটিলতাই পড়তে হচ্ছে বলেও জানান তিনি। সমস্যা আছে, এটা অস্বীকার করব না, সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো। আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। ধারণা যে 18 থেকে 20 বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে। ব্যবসা বাণিজ্যে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না জানিয়ে গভর্নর বলেন, এখন পর্যন্ত যত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তার সবই ব্যক্তিগত। আমরা কোনো বাধা সৃষ্টি করছি না। কোনো ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয় নাই যেটা কোনো প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট। এটা আমার একেবারে ডে ওয়ানের কনশাস পলিসি যে আমরা বিজনেসকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করব না, এবং আমরা করি নাই। গভর্নর বলেন, আর্থিকভাবে দুর্বল কিছু ব্যাংক মার্জার এবং অবসায়ন হতে পারে, তবে সংখ্যা এখনো ঠিক হয়নি। প্রথম পর্যায়ে ইসলামী ব্যাংকগুলো মার্জারের আওতায় আসতে পারে বলেও জানান তিনি। অনেকেই মনে করছেন কেন মার্জার হচ্ছে না। মার্জার এত তাড়াতাড়ি আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে, আমাদের প্ল্যানিংটা করতে হবে, আমাদের ফান্ডিং সোর্সগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। তো এই প্রসেসে আমরা আছি। এখন এক্সাক্ট নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল, তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে 17,345টি, যা আগের বছরের চেয়ে প্রায় 23% বেশি। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 27,123টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে। এটা প্রত্যেকটা কেস কিন্তু আলাদাভাবে দেখতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 5 জুন
পবিত্র হজ অনুষ্ঠিত হবে এর পরদিন 6 জুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। আর মঙ্গলবার বিবৃতিতে এমনটি জানিয়েছে হারামাইন শরীফ কর্তৃপক্ষ। জানানো হয় চাঁদ দেখা যাওয়ায় 28 মে থেকে শুরু জিলহজ মাস। অন্যদিকে মালয়েশিয়া ঈদুল আজহা উদযাপিত হবে 7 জুন। আর বুধবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি বসবে। আঞ্চলিক কূটনীতির ধারণা পাল্টে দিল কুয়ালালামপুর আসিয়ান সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ নেতারা জোরে সোরেই জানান দিলেন শুধু বিনিয়োগ আর নিরাপত্তা না, রাজনৈতিক সমঝোতাতেও তারা ভূমিকা রাখবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে তেল সমৃদ্ধ উপসাগরীয় জোট জিসিসির নেতারা যোগ দেন। জানান আসিয়ানের সাথে এক নতুন অর্থনৈতিক মানচিত্র আঁকতে চান তারা, যার প্রভাব পড়বে সার্বিক উন্নয়নে। নতুন মাত্রা যোগ করবে চীন ও গালফ অঞ্চলের সাথে আসিয়ানের ভারসাম্যের কূটনীতি। আর বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট, লোহিত সাগরের নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে উভয় জোটই পারস্পরিক নির্ভরতা বাড়াতে চাইছে। এই সম্মেলনটি 2023 সালে রিয়াদে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের ভিত্তির উপর দাঁড়িয়ে আরও অগ্রসর হওয়ার একটি মাইল ফলক। আজকের আলোচনাগুলো আমাদের অংশীদারিত্বকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করতে সহায়তা করবে। আসুন আমরা এই সম্মেলনকে ব্যবহার করি আমাদের যৌথ লক্ষ্য পুনর্ব্যক্ত করতে এবং বাস্তব ও কার্যকর সহযোগিতার পথে এগিয়ে যেতে। সোল্ড আউট হলো বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আর শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক হারে ছিল এই ম্যাচের টিকিটের চাহিদা। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে ও কালোবাজারি ঠেকাতে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। ম্যাচের এই দিনটি আরও উপভোগ্য করতে থাকছে বাফুফের বেশ কিছু আয়োজন। প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ, সেই সাথে হামজা সমিতদের দেশের মাটিতে অভিষেক। সব মিলিয়ে এই ম্যাচ নিয়ে ফুটবল ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। ফ্যানরা যেন টিকিট কালোবাজারির শিকার না হন, সে লক্ষ্যে প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা করে বাফুফে। কয়েক দফা সাইবার আক্রমণের পর সোমবার রাত থেকে আবারও খুলে দেওয়া হয় অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এই ম্যাচের উন্মাদনা, টিকিটের চাহিদা। কয়েক দফায় সমস্ত টিকিট সোল্ড আউট বলে জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে। আমাদের যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচের দিনটিকে কিভাবে আরও উৎসব মুখর করা যায়, কিভাবে বিশেষ সব আয়োজনের মাধ্যমে ম্যাচটি দেশের ফুটবল ভক্তদের জন্য আরও বেশি উপভোগ্য করে তোলা যায়, সেদিকেও বিশেষ নজর থাকছে বাফুফের। কনসার্ট হবে, একটা লেজার শো হবে যেটা আমরা আগে বলেছি, এবং ফ্যান জোনে কিন্তু বিভিন্ন গেম থাকবে, ফুটসল গেম থাকবে, ফুটবল রিলেটেড যে গেম আছে এখানে বিভিন্ন অ্যাক্টস থাকবে, মেবি কোনো ম্যাজিশিয়ান শো হবে বা সার্কাস অ্যাক্ট হবে। ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। টিকিট কালোবাজারি ধরা পড়লে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা অলরেডি সরকারের সাথে কথা বলছি, আমরা কিন্তু ম্যাজিস্ট্রেট রাখবো সেদিন। যদি আমরা কোনো নকল টিকিট পাই, সাথে সাথে ওই ইন্ডিভিজুয়াল ম্যাজিস্ট্রেটের হাতে উঠে যাবে। দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। সিঙ্গাপুর ম্যাচের আগে ফুটবলারদের পরখ করে নিতে ভুটানের বিপক্ষে 4 জুন একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার থেকে ছেড়ে দেওয়া হবে সেই ম্যাচের টিকিট। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এ ছিল রাতের বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।